এবারও প্রথম তারা সরাসরি ক্যামেরার সামনে এলেন। আর এটা যে ভারত সরকারের অনুমতি নিয়েই হয়েছে সেটা অনেকেই মেনে নিচ্ছেন। তারা কখন যে কি করবে তা হয়তো তারা নিজেরাও জানে না, কারণ সে দেশে সরকার বলে কিছু নেই। এমনকি সন্ত্রাসীদের কার্যকলাপে সেনারও কৃতিত্ব কম। সেজন্য ডিফেন্স ডিপ্লোমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এনগেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের সেনাপ্রধানকে প্রায় অপ্রাসঙ্গিক করে দিয়েছিল সে দেশের বর্তমান সরকার। গত ৬-৭ মাসে না তিনি সাংবাদিকদের কিছু বলেছেন, না তো তার সেনা সদস্যদের। এমনকি কোনো দলই তাকে ভরসার যোগ্য বলে মনে করেনি। এরপরও বিএনপি একটি রাজনৈতিক দল। তিনি বলেন, গণতন্ত্র যখন ছিনতাই হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, গণতন্ত্র যখন শেকলবন্দী হয়, তখন বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন। জানা গিয়েছে আগামী 23শে জানুয়ারি দিল্লিতে আরেকটি সাংবাদিক সম্মেলন করতে চলেছে আওয়ামী লীগ। তবে বিতর্ক এড়াতে আওয়ামী লীগ নিজেদের ব্যানারে কোনো সংবাদ সম্মেলন করছে না, অন্য সংগঠনের আয়োজন করছে। তবে দিল্লিতে এই ঘন ঘন সাংবাদিক সম্মেলন করা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগ কি সত্যি একটি প্রবাসী সরকার গঠনের পথে এগোচ্ছে? ওয়াকিবহাল মনে করছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা হবে না, এটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। তবে শেষ মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করে তাহলে অনেক কিছুই হতে পারে। কিন্তু বিগত 1.5 বছরে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী হাসিনা সহ বহু নেতা একাধিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তবে সেই সমস্ত সাক্ষাৎকার হয়েছে মূলত সংবাদপত্রে, অর্থাৎ টিভিতে কাউকে দেখা যায়নি। হাসিনাও ইমেল মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এবারও প্রথম তারা সরাসরি ক্যামেরার সামনে এলেন। আর এটা যে ভারত সরকারের অনুমতি নিয়েই হয়েছে সেটা অনেকেই মেনে নিচ্ছেন, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের বহু নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আবার হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মতো 2 শীর্ষ নেতার শাস্তিও ঘোষণা হয়েছে। এহেন একটি বিদেশি রাজনৈতিক দলের নেতারা খোদ দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করছেন, সেটাও কিন্তু বড় কূটনৈতিক ইঙ্গিত। বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশের রাজনৈতিক মহলে চর্চা চলছে, আওয়ামী লীগ কি ভারতে একটা প্রবাসী সরকার গঠনের দিকে এগোচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে কিছু খোলসা না করা হলেও তাদের গতিবিধি কিন্তু সেদিকে ইঙ্গিত করছে, কারণ বাংলাদেশে এখন 1 লক্ষের বেশি আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক জেলবন্দি আছেন। লীগের বহু কর্মী সমর্থক খুন হয়েছেন। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলি নিয়েও খুব বেশি তথ্য প্রমাণ দিতে পারেনি ইউনূসের প্রশাসন। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার নানা জায়গায় দরবার ও চিঠি চালাচালি করেও খুব একটা সুবিধা হয়নি। সেই কারণেই প্রবাসী সরকার গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করছেন লীগের নেতারা। যদি এই সরকারকে ভারত সহ কয়েকটি দেশ স্বীকৃতি দিয়ে দেয় তাহলে বিদেশি এবং দেশগুলি এবং জাতিসংঘের মতো সংগঠনে সুবিধা পাওয়া যাবে। এখন দেখার আওয়ামী লীগের তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়। ফিরতে বদ্ধপরিকর। দিল্লিতে DWকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সাক্ষাৎকারে তিনি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অভিযোগ তোলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডক্টর ইউনূস সরকারের পাতানো নির্বাচন বলে অভিযোগ করেন হাসান মাহমুদ। এক প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্বাচন অ্যারেঞ্জড নির্বাচন। দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপির সঙ্গে আলাপ করতে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা তো স্পষ্ট। আমাদেরকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য জামায়াত সহ অন্যান্য সাম্প্রদায়িক শক্তির সাথে মিলে তারা আন্দোলন করেছে, এটা তো আগে থেকেই ছিল। এরপরও বিএনপি একটি রাজনৈতিক দল। তিনি বলেন, গণতন্ত্র যখন ছিনতাই হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, গণতন্ত্র যখন শেকলবন্দী হয়, তখন বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই।
হাসান মাহমুদ আরও বলেন, আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করতে হলে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে এবং যারা চায় দেশের স্বাধীনতার চেতনায় পরিচালিত হোক, তাদের সাথে কাজ করতে বাধা নেই। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। বিএনপির হাত ধরে আওয়ামী লীগ আবার দেশে ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের উপর ভরসা করি, কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করি না। ১/১১ সরকারের সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তখন বিএনপি আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছিল, আমরা বিএনপির সাথে করিনি, আমাদের সাথে তারা সমান্তরালে কর্মসূচি দিত। দেশে ফেরা প্রসঙ্গে জোর দিয়ে তিনি বলেন, জনগণের উপর ভরসা করেই আমরা ফিরব, আমরা অবশ্যই ফিরব, আমরা জনগণের ভালোবাসায় দেশে ফিরব এবং আমরা অবশ্যই ফিরব ইনশাআল্লাহ। ভারতের সেনাপ্রধান হয়তো নিরুপায় হয়েই বাংলাদেশের সেনাপ্রধানকে দুই দেশেই প্রাসঙ্গিক করে তুলেছেন, কারণ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতকে ভাববার অবকাশ দেবে না পাকিস্তান। তারা কখন যে কি করবে তা হয়তো তারা নিজেরাও জানে না, কারণ সে দেশে সরকার বলে কিছু নেই। এমনকি সন্ত্রাসীদের কার্যকলাপে সেনারও কৃতিত্ব কম। সন্ত্রাসীরা নিজেদের ইচ্ছামতো যা খুশি করে, আর পাকিস্তানের সেনাকে সেটাই মেনে নিতে হয়। ফলে গণতন্ত্রহীন সরকারবিহীন একটি দেশে সেনা আর জঙ্গি কয়েনের এপিঠ আর ওপিঠ, শুধু তাদের পোশাক আলাদা, মুখ এবং মূল্য একই। আর বাংলাদেশকে সাথে পেয়ে তারা তো এখন খোলাখুলি হুমকি দিচ্ছে যে তারা ভারতকে বিভিন্ন দিক থেকে হামলার মুখে ফেলবে। এখন তো তারা নর্থ ইস্ট দিয়ে ভারতকে আক্রমণ করার কথা শুধু মুখেই বলছে না, সেখানে তাদের জেহাদি এবং জঙ্গি ক্যাম্পও বানাচ্ছে, যা নিয়ে ভারত থেকে বারবার অভিযোগ করা হয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। ফলে কোনো না কোনো দিক দিয়ে যে পাকিস্তানের সঙ্গে আবারও যুদ্ধে জড়াবে ভারত, তা বুঝেছেন ভারতের সেনাপ্রধান। তাই তিনি বলেছেন যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। The army successfully destroyed 7 out of the 9 targets and thereafter played a pivotal role in ensuring calibrated response to Pak actions. As you may be aware, Operation Sindhu remains ongoing. Any future misadventure will be resolutely responded to. কিন্তু তিনি এটাও জানেন যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি না থাকলে ভারতের পক্ষে পাকিস্তানকে সামলানো সহজ হবে। ফলে বাংলাদেশের সেনাকে ভারতের বিরুদ্ধে কোনোভাবেই রাখা যাবে না। তাই তিনি বাংলাদেশের সেনা প্রধানকে প্রাসঙ্গিক করে এটা বোঝাতে চেয়েছেন যে যতদিন না কোনো নির্বাচিত সরকার আসছে ততদিন ভারত বাংলাদেশের সেনা প্রধানকেই সে দেশের প্রতিনিধি হিসাবে ধরছে। তাই 3 বাহিনীর প্রধান সহ সেনা প্রধান নিজে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে সব রকম যোগাযোগ রেখে চলেছে। आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं। जो उनके वहाँ पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहाँ भेजा था जिसने वहाँ पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। আর ভারতের সেনা প্রধানের প্রশংসা পেয়েই যেন নির্বাসন কাটিয়ে আবার স্বমহিমায় ফিরেছেন বাংলাদেশের সেনা প্রধান। তিনিও এটা বোঝাতে চেয়েছেন দেশের সেনাকে দুর্বল করে রাখলে বৈদেশিক হুমকির মুখে পড়তে হবে। যদিও তিনি ভারতের নাম নেননি, কিন্তু মায়ানমার আর্মির সঙ্গে তার যে নিয়মিত যোগাযোগ আছে এবং যে কোনো দুই দেশের আর্মি ডিপ্লোমেসি ঠিক থাকলে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কাও কম থাকে, তিনি সেটিও বুঝিয়ে দিয়েছেন। সো উই আর এনগেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের সেনা প্রধানকে প্রায় অপ্রাসঙ্গিক করে দিয়েছিল সে দেশের বর্তমান সরকার।
গত 6-7 মাসে না তিনি সাংবাদিকদের কিছু বলেছেন, না তো তার সেনা সদস্যদের। এমনকি কোনো দলই তাকে ভরসার যোগ্য বলে মনে করেনি। এমনকি আওয়ামী লীগও মনে করে হাসিনার পতনে সেনা প্রধানই দায়ী। আর এটি যে অনেকটাই সঠিক তা বোঝা যায় ইরানকে দেখে। ইরানে গণবিক্ষোভ কন্ট্রোলে রাখার জন্য সেনাবাহিনী লড়াই করে যাচ্ছে, নিজের দেশের নাগরিকদের নির্বিচারে হত্যাও করছে। নিশ্চয়ই কোনো সরকারকে টিকিয়ে রাখার জন্য নিজের দেশের জনগণকে হত্যা করাটা কখনোই কোনো স্বদেশীয় বাহিনীর জন্য যুক্তিযুক্ত নয়। কিন্তু বাহিনীর দায়বদ্ধতা থাকে সরকারের প্রতি। আর ইরানের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিও এক নয়। ইরানের যে কোনো পণ্য দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, নাগরিকদের করের টাকায় সন্ত্রাসীদের জন্য খাবার অস্ত্র, আর দেশের মানুষকে খাদ্য সংকটে ফেলে দেওয়া, সেই সঙ্গে ধর্মের নামে ফতোয়া সাধারণ নাগরিকদের ধর্মের দোহাই দিয়ে হত্যা করা, এসব অন্যায় দেখেছে ইরানের জনগণ। তবুও সেনা সরকারের পাশে। আর বাংলাদেশের সেনাপ্রধান ঠিক কী কারণে দেশীয় মৌলবাদ, ডিপ স্টেটের হুমকি আর টাকার কাছে বিকিয়ে গেলেন, নাকি তার আর অন্য কোনো পরিকল্পনা আছে, তা কিছুই এখনো স্পষ্ট নয়। ফলে তিনি সব দলের কাছে মির্জাফরের মতো, যদিও জামাত কখনোই তার বিরুদ্ধে মুখ খোলেনি।